শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ইসলামিক ব্যাংকের এই হাজিরহাট শাখার আজকের যে গ্রাহক সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের বিশেষ অতিথি কমলনগরের সুযোগ্য সুদক্ষ ইউনো মহোদয়, উপস্থিত আছেন আপনাদের ইসলামী ব্যাংকের এক্সিলেন্ট রিজনাল ম্যানেজার মিস্টার আনোয়ার হোসেন সাহেব, আমাদের বাংলাদেশ ব্যাংকের একসময় ডিজিএম, এই এলাকার প্রবীণ শিক্ষক রাজনীতিবিদ অধ্যাপক নুর ইসলাম সাহেব, আমাদের সকলের মুরব্বী আলেম দ্বীন মুফাসসিলে কুরআন মাওলানা জাহিদ হোসেন ফারুকী মহোদয়, উপস্থিত আছেন জেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, নুরুল হুদা চৌধুরী সাহেব বিএনপি সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির জনাব আবুল খায়ের সাহেব, আমাদের আইন শৃঙ্খলার কাজে যিনি নিয়োজিত, সবসময় আমাদেরকে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে হবে, আমাদের ওসি মহোদয়, আমার সাংবাদিক বন্ধুরা, এই ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার মাসুম সাহেব, কর্মকর্তা বৃন্দ, কর্মচারী বৃন্দ, আমার প্রিয় এই কমলনগরের বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, মা বোনেরা, গ্রাহক ভাইয়েরা, বাবারা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামী ব্যাংকের কথা মনে হলে আমার মীর কাসেম আলী সাহেবের কথা মনে হয়। আপনারা মীর কাসেম আলী সাহেবকে অনেকেই চিনেন না এই প্রজন্মে। বাংলাদেশের গার্মেন্ট শিল্প 1990 যে দশক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন 79 সালে, এরপরে গার্মেন্ট চলতেছিল, যখন ব্যাক টু ব্যাক হয়েছে, ওনারা বুঝবে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাকের আগ পর্যন্ত কিন্তু গার্মেন্টস আমাদের হচ্ছিল না, উনি সব ফ্রি করে দিলেন। এবং ঠিক এরকম ছিল, এটা এভাবে উঠতে লাগলেন। সেই সময়ে হঠাৎ করে এটা কপ আপ করতে পারতেছিলেন না আমাদের বিজনেসম্যানরা, এই ব্যবসাটা বুঝতেছিলেন না। অনেক গার্মেন্টস মালিক 4-5 বছরের মধ্যে পড়ে গেছে। মীর কাসেম আলী সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ওনার কথা মনে হলে আমার কিন্তু আবেগ হয়, কারণ উনি আমাকে ব্যক্তিগতভাবে খুবই স্নেহ করতেন। এক মসজিদে উনি জুমার নামাজ পড়তেন, ধানমন্ডির আমিও পড়তাম। ওই মসজিদেই প্রথম উনি চালু করলেন খুতবাটা বাংলা পড়া। দেখেন একজন লোক কত ক্লাসিক হলে, কত কালচারাল হলে, ইসলাম ভিত্তিক দলগুলি কিন্তু বললো আরে বাংলা পড়বে, অনেকে এরকম বলবে, কিন্তু উনি প্রথম বাংলা পড়লেন, পরে ইমাম সাহেব আবার এটা আরবিতে বলতেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হয়। উনি চালু করলেন কিন্তু, এবং উনি উনি একটা টিভি চালু করলেন, যে টিভিটা বন্ধ হয়ে গেল, দিগন্ত। আমি কিন্তু দিগন্ত টিভির আমার শেয়ার আছে, কেউ জানতো না, আজকে আমি প্রকাশ্য সাংবাদিকদের সামনে বললাম। এবং ওনার ছেলেকে আমি খুব স্নেহ করি, সে কিন্তু ফেরত আসার কথা ছিল না। 8 বছর ব্যারিস্টার আরমান আয়নাঘরে ছিলেন। এই সব মানুষদেরকে ডেকে ডেকে আনে আজকে বিভিন্ন যে বড় বড় গ্রুপ দেখেন, এই গ্রুপ, যেমন নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ, ওনার থেকে তখন 10-20 লাখ টাকাও নেয়, কিন্তু জানে যে নজরুল ইসলাম মজুমদার এক্সপার্ট বিজনেসে। বলছে যে নজরুল তোমাকে আমি টাকা দেবো। বলে স্যার আমি কোথেকে টাকা দেবো, আমি কোথায় পাবো, আমি আমি জামানত দেবো কোথেকে, আমার তো জায়গা নেই, আমি মাত্র আমি পাস করছি, 4 বছর হয়েছে। বলে টাকা লাগবে না, 2 লাখ টাকা, এক গার্মেন্টস 2 লাখ টাকা দিবে, 3টা গার্মেন্টস 6 লাখ টাকা, যেগুলো বন্ধ হয়ে গেছে। সে নজরুল ইসলাম মজুমদারের কিন্তু 10,000 কোটি টাকার ইকোনমি হয়েছে। এরকম বহু লোক। ইসলামী ব্যাংক কিন্তু এই পর্যায়ে গেছে। আমি যখন গাড়িতে ছিলাম তখন নুরুল হুদা চৌধুরীকে আমি বলছি হ্যাঁ, এইটা অর্গানাইজ করে পরবর্তী সময়ে বিদেশিদের থেকে যে ফান্ডটা আনতে হয়েছে, টার্কি থেকে আনছে, সৌদি আরব থেকে আনছে, বিভিন্ন লোকজন থেকে ইনভলভ করছে এখানে, এটা সুন্দরভাবে পরিচালনার ম্যানেজমেন্টে ছিল অধিকাংশ জামাত ইসলামের মানুষ। তো জামাত ইসলামের মানুষ যদি একটা ভালো জিনিস সে যদি মেনটেন করতে পারে, আমি ধরেন অন্য দল করি, আমি এটা তো ঘৃণা করার কিছু নাই, সে ভালো করছে তাকে সাবাসী দিতে হবে। কিন্তু ডাকাত এসে আলম কি করলে ডাকাতি করে নিয়ে গেল, আমি সাক্ষী তো, বা আমি বড় ব্যবসায়ী না, কিন্তু ব্যবসায়ী সব আমার বন্ধু কিন্তু বাংলাদেশে একদম দিনে দুপুরে ডাকাতি করে এই ব্যাংকটা নিয়ে গেল। শুধু এই ব্যাংক না, 7টা ব্যাংক শেষ করে দিচ্ছে মানুষদেরকে।
যখন এই যে চৌধুরী একটা কথা বললো না, টাকা দেয়নি, কথা সত্য, কিন্তু সব লোক তো আর উত্তম হবে না। একটা জায়গায় কি সব লোক উত্তম হবে? আর জামাত ইসলামের জন্য ওদের তো একটু মায়া মমতা থাকবে নাকি ভাই? ওরা কি আমার টাকা দিবে? এটাও মানতে হবে। আমি নুরুদ্দা চৌধুরী সাহেবকে বলতে চাই, এইটাই নিয়ম সমাজে। ওদের জন্য একটু বেশি ফিলিংস থাকবে, কিন্তু ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখানে এই ফিলিংস থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে ট্রান্সপারেন্ট না থাকবে, অনেস্ট না থাকবে, তাহলে সে আলটিমেটলি সাস্টেনেবল হবে না। মানে সে কথা ঠিক নাকি? আলটিমেটলি কিছুদিন চলবে, সাস্টেনেবল হবে। ওনারা কিন্তু এই কাজ করেন না। আমার এরকম 40 জন আছে পরিচিত ইসলামী ব্যাংকের, যারা মোহাম্মদপুরে 10,000, ওনার ডাইরেক্টর কিন্তু 10,000 টাকার বাসায় ভাড়া থাকে। ইসলামী ব্যাংকের ডাইরেক্টর, চিন্তা করতে পারেন, 10,000 টাকার বাসায় ভাড়া থাকতেন ওনারা, কিন্তু ইসলামী ব্যাংকের ডাইরেক্টর। তাহলে কি ওনার সততার সাথে করছে, কিন্তু পরবর্তী সময় খারাপ লোক ঢুকছে কিছু। এসআলএমে তো 4,000 5,000 লোকের চাকরি দিচ্ছে, কোনো তার সার্টিফিকেটও নাই। তাহলে কি এটা কি ব্যাংক চলবে? চলবে না। ইসলামিক শেষ করে দিছিল, আবার গ্রাহকরা টাকা দিয়ে ওটা চালু করছে, 5,000 10,000 যে যেরকম পারছে দিছে। আপনারা জানেন আমার অত টাকা নাই, আমিও কিন্তু অনেক টাকা এফডিআর করছি ব্যাংকটা, কারণ আমার তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কোনো বিজনেস ছিল না, কিন্তু আমি টাকা ঢুকা জোগাড় করে আবার 5 তারিখের পরে ব্যবসা চালু করছি। ইসলামী ব্যাংকের আমি টাকা দিচ্ছি অন্য ব্যাংকে দেয়। আমি যে কথাটা আজকে এইবারের জন্য বললাম, এখানে আপনারা এখন ছোট চাকরি করেন, অনেক সময় বড় হবেন, আপনাদের মনোভাব থাকতে হবে আপনার ভাইকেও টাকা দেওয়া যাবে না, সে যেই হোক। টাকা তো আপনার না রে ভাই, টাকা তো এই গ্রাহকের। 10 টাকা 5 টাকা 50 টাকা 50,000 টাকা, এই টাকা দিয়ে কিন্তু একটা ব্যাংক বড় হয়। কেমন বড় হয়েছে জানেন? সোনালী ব্যাংকের পরের ইকোনমি ছিল ইসলামী ব্যাংক। বাংলাদেশের 30টা প্রাইভেট ব্যাংকের সমান হলো ইসলামী ব্যাংক ছিল, এবং ইসলামী ব্যাংক পড়ে যাওয়া মানে বাংলাদেশে আগামী দিন আর 20টা ব্যাংক পড়ে যাবে। আমি এটা ওপেন এয়ারে বলে গেলাম আজকে। অতএব ইসলামী ব্যাংকে যদি কেউ খারাপ থাকে, ইসলামী ব্যাংক যদি কিছু ভুল করে থাকে, সেটার জন্য একটা ট্রান্সপারেন্ট বিচার হতে পারে, সেটার জন্য একটা কমিটি করে দিতে পারে, বাংলাদেশ সেটার জন্য দেখতে পারে। কিন্তু ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে লক্ষ লক্ষ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার নেতা তারেক রহমান বুঝেন বলেই ইসলামী ব্যাংক কিন্তু দেখেন এত কিছুর পর এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে অনেক কথা হয়েছে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমার নেতা তারেক রহমান বলছে, দুজনে একমত হয়েছে যে না, ইসলামী ব্যাংকে যদি কোন রকম, যেই নেতা বলে যে আমার এই হাড়, এই যে ভাঙ্গা হাড় যেটা 111-এ ভেঙে ফেলছে, সেই হাড় আমি যদি এখন অমুককে দমন করি, প্রতিহিংসা করি, আমার হাড় কি জোড়া লইবে? তাহলে সেই নেতা তো আপনার ব্যাংকে শত্রুতার বশবর্তী হয়ে ধ্বংস করতে পারে না। ওটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, এটা মনে রাখতে হবে। অতএব আমি মনে করি ইসলামী ব্যাংক আমাদের শরিয়া ভিত্তিক ব্যাংক। ইসলামী ব্যাংক আল রাজি ব্যাংকের ডাইরেক্টরের এখানে ডাইরেক্টরশিপ ছিল ইসলামিক ব্যাংক। এখন একটা প্রবলেমে পড়ে গেছে, ও তো বাজার থেকে কিনে নিয়ে গেছে, শেয়ারগুলি কিনে নিয়ে গেছে না ভাই, জোর করে নোক, যেমন জোর করেই নিছে, কিন্তু আবার কায়দা করে এটাকে দাঁড় করাতে হবে। অতএব ভয়ের কিছু নাই, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা ভাবার কিছু নাই কেউ জোর করে ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত করবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ। আর মীর কাসেম আলী সাহেবের কথাটা এই কারণে বললাম, আরেকবার টেনে নিয়ে বলতে চাই যে মীর কাসেম আলী সাহেব মতো আরো অনেক লোক বাংলাদেশে আছে, এখনো জীবিত আছে, ভালো মানুষ আছে বলেই এখনো বাংলাদেশের ইকোনমি, আমার ইউনূস সাহেব বলেছেন, আজকে আমরা যদি শুধু ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা সবাই তো মজলুম। এখানে জমাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, আজকের যে সংসদ, এই সংসদে মজলুম ছাড়া কেউ আছে নাকি? আপনি খেয়াল করে দেখেন। তাহলে আমরা আঘাত করে কি লাভ? আমরা জাতীয় ঐক্যমত থাকবে আমাদের। যারা আমাদেরকে এই ফ্যাসিজমকে আশেপাশে থাইকা ইন্ধন দিয়া এই বাংলাদেশের গত 17 বছর এবং জুলাই আগস্টে আমাদের সোনার ছেলেদেরকে খুন করেছে, তাদের বিরুদ্ধে আমরা একমত থাকবো না ভাই? যারা আমাদের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিয়ে গেছিল, তাদের বিরুদ্ধে আমরা একমত থাকবো না? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত থাকবো না? আমরা বাংলাদেশের 90% মুসলমান, আমাদের ইসলাম নিয়ে, আমাদের তাহজিব তামুদ্দুন নিয়ে কেউ যদি পরিহাস করে, তার বিরুদ্ধে কি আমরা একমত থাকবো না? আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান, বৌদ্ধ, আমার রাসূলই তো বলছে আমাদের আমানত, তাদের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ করা যাবে না। সাথে সাথে আমার ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার নবীকে নিয়ে কেউ টিটকারি করবে, এটাও তো আমি বরদাস্ত করবো না। মুসলমান হিসেবে এই জেহাদি উত্তেজনা আমার ভিতরে থাকতে হবে। এটা যদি আপনি উত্তেজনা বলেন উত্তেজনা, এটা আমার জিকির বললে জিকির, এটা আমাকে মনে রাখতেই হবে।
তা আমি আর কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা রামগতি কমলনগরের মানুষ, গরিব মানুষ, নদী ভাঙা মানুষ, অসহায় মানুষ, শান্তি চায়, মামলা হামলা মুক্ত থাকতে চায়। এখানকার মানুষগুলো, আপনারা যারা প্রশাসনিক ভাবে আছেন, তাদেরকে এই মদ, গাঁজা, জুয়া, এই ইয়াবা, আমার মা বোনদেরকে বলতেছি, লক্ষ্য রাখবেন সন্তানদের প্রতি, আপনার ভাইদের প্রতি। আমাদের যদি ওসি সাহেব ঠিক থাকে, আমাদের ইউনো সাহেব ঠিক থাকে, এসিল্যান্ড ঠিক থাকে, রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যদি ঠিক থাকেন, এখানে কেউ জুয়া খেলতে পারে ভাই? এখানে ইয়াবা খাইতে পারে? আপনারা ইয়াবা লোকেরা ধরবেন, আপনাদেরকে পুলিশ ধরতে গেলে উল্টা যেটা হয়তো আগে আমাকে ধরতে হবে আগে। আমি আপনাদের সাথে থাকবো, কোনো ভয় নাই। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ইয়াবার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। প্রশাসন আপনাদের পাশে থাকবে, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে, ইসলামিক ব্যাংকের উত্তরাত্তর সমৃদ্ধি, তার ট্রান্সপারেন্সি, সকলকে যেন ভালোবাসে। ইসলামী ব্যাংক কোনো দলের না, কিন্তু আমি যখন আশরাফুদ্দিন নিজার, আমি যখন হুইপ হয়ে যাব, তখন আমি দলের, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি থাকতে হবে বিরোধী দলের প্রতিও। বিরোধী দলের এমপি যে সুযোগ সুবিধা, সেটাকেও আমাকে সাস্টেইন করতে হবে। যেমন আমার নেতা তারেক রহমান, উনি কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী না, উনি লিডার অফ দ্য হাউস। লিডার অফ দ্য হাউস মানে কি? লিডার অফ দ্য হাউস মানে এই পাশেরও নেতা, এই পাশেরও নেতা। ডক্টর শফিকুর রহমান অপোজিশন লিডার, উনি শুধু অপোজিশনের নেতা। উনি যদি আমাকে অ্যাসিস্ট না করে, উনি যদি আমার পক্ষে কথা নাও বলে, আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দুই পক্ষকে নিয়ে রাজনীতি করবে। এটাই হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হলো আমাদের জুলাই বিপ্লব, এটাই হলো আমাদের ছেলেরাদের বুকের রক্ত দিয়ে আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এটাই হলো আমাদের অধিকার, এটাই অঙ্গীকার। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আগামীর যে স্বপ্ন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমাদের আবু সাহেব, আমাদের মুগ্ধদের যে স্বপ্ন, আপনার বাড়ির পাশেই তো আপনার মাসরুর মারা গেলেন, আপনার বাড়ির পাশে, আপনার সন্তান, আপনার গর্ব। আমাদের এই জুলাইতে আমাদের ছেলেরা কিন্তু বুকের রক্ত দিয়ে আমাদেরকে আজকে এরকম করে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। এবং আমরা সকলে ভাই আগের মতো আর কেউ চিন্তা করেন, বিএনপি করেন, জামাত করেন, সাধারণ মানুষ করেন, ভাই নাগরিকের অধিকার নাই। এই বাজারে আপনারা ব্যবসায়ী, আপনাদের অধিকার নাই। এখন আমি নিজের কথা বলতে হয়, আপনারা বলবেন যে নিজের সাহেব নিজের কথা বলেন। 5 তারিখের পর থেকে আমি লোক রাখছি, 2 বছর হয়ে গেছে। কেন ভাই? আমি তো গরিব মানুষ, আমি তো ঘুষ খাই না ভাই, সিঙ্গারা খাই না, আপনারা সবাই জানেন। কেন আপনারা বাজারে একটা দোকানের দাম 1 কোটি টাকা, আপনারা সুন্দর করে 5টা ডাস্টবিন বানাইতে পারেন না ভাই? নাগরিক কোনো অধিকার নাই? আপনি যেরকম, আমি কারেন্ট দিচ্ছি আপনাকে, আমি আপনাকে রাস্তা বানাই দিচ্ছি, আপনার আপনার এই রাষ্ট্রের প্রতি আপনার রেসপন্সিবিলিটি নাই ভাই? নাগরিক দায়িত্ব নাই? আপনি যত বড় লোক হন, যদি সরকার আপনাকে লক্ষ্মীপুর থেকে কারেন্টটা না দেয়, লক্ষ্মীপুর থেকে আনতে পারবেন আপনি? আপনি তো 2000 টাকা বিল দিয়ে চিৎকার করতেছেন। আপনি গরিব মানুষ, কোথেকে দিবেন? 200 টাকা দিলে চিৎকার করেন। কিন্তু এই প্রপার্টিটা সকলের, সকল নাগরিক। এটা মাথায় রাখতে। আপনার বাড়ির সামনে যে ইটটা উঠে গেলে, আপনি পাও দিয়ে চাপ দিলে কিন্তু ইটটা বসে যায়। আপনি কি বসান ভাই? না। কেন বসান না ভাই? একটু একটু করে আমরা আগাইতে হবে। আমরা কালকে ভোটে ফেল করবো, অপোজিশনে বসবো, এই জিনিস আমার মাথায় আনতে হবে না নাকি? গণতন্ত্র মানে কি? আমি জয়লাভ করব, পাবলিক না চাইলে আমি আবার পরাজিত হব, পরের বার আমি চেষ্টা করবো। এটাই তো ডেমোক্রেসি। আমার যেমন এরকম চিন্তা, আপনি নাগরিক হিসেবে আপনার তো চিন্তা থাকতে হবে যে আপনার বাজারটা আপনি সুন্দর রাখেন, আপনার ড্রেনটা আপনি পরিষ্কার করেন। কয় টাকা লাগে আপনাদের ভাই? কিন্তু আপনারা সেটা করবেন না। সেটা না করলে সবাই বলবেন যে রাস্তা পরিষ্কার। এখানে ভাই 12 ফিট 14 ফিটের রাস্তা ছিল না? প্রত্যেকটা রাস্তার মধ্যে বর্ষাকালে জমিদারহাট বাজার, করৈতলা বাজার, এগুলির মধ্যে ধান রোপণ করছে মুরব্বীরা, মনে আছে নাকি ভাই? আমি এমপি হওয়ার আগে মনে আছে? এখন তো 26-32 ফিট হয়েছে, তারপর রাস্তায় জায়গা আছে? ঠেলতে ঠেলতে সবাই রাস্তাটা চিকন করে ফেলতেছে, হাজিরার বাজার দিয়ে বের হতে পারেন না। তাহলে বাজারের যারা নেতৃবৃন্দ, আপনাদের দায়িত্ব আছে না ভাই? আমি বলি, আমাদের যেমন রাজনীতিবিদের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, বাংকারের দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে, গরিব মানুষেরও দায়িত্ব আছে, একজন রিক্সাওয়ালারও দায়িত্ব আছে। রিক্সাওয়ালা যদি রাস্তাটা ভালো থাকে, তার কষ্ট কম হবে না? সে তো চেষ্টা করে রাস্তাটা যেন নষ্ট না হয়। এরকম একটি বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু 71 রক্ত দেওয়া হয়েছে, 90-তেও দেওয়া হয়েছে, 17 বছরও দেওয়া হয়েছে, একদম শেষে এই জুলাইয়ের এই মাসে আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে আরেকবার আমাদেরকে বলছে যে তোমরা হকের পক্ষে আসো, ইনসাফের পক্ষে আসো, তোমাদের রাষ্ট্রকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। এই আহ্বান জানিয়ে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার ভাইদের প্রতি, আমার বোনদের প্রতি আবার দেখা হলো, অনেককে পরিচিত দেখতেছি, ওই যে ভোটের সময় গেছি যে মানে চোখের মধ্যে লাগতেছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।